আমাদের ইতিমধ্যে কলেজের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এইচএসসি 26 ব্যাচ যারা আছি, কলেজের টেস্ট পরীক্ষার পরবর্তীতে, কলেজের টেস্ট পরীক্ষার পরবর্তীর এই সময়টুকু, এইচএসসি পরীক্ষার আগের সময়টুকু, এই সময়টুকু কিন্তু লাইফের একটা বড় একটা ইম্পর্টেন্ট টাইম। কারণ ধরো এডমিশন টাইমে সবাই পড়ে, এইচএসসির শেষ 1 মাস সবাই পড়ে, তখন ডিফারেন্সটা ক্রিয়েট করা যায় না। বাট এই টাইমে যারা এখন আছো, এই টাইমে কিন্তু তুমি যদি নিজের বেস্ট এফোর্টটা দিয়ে ফেলতে পারো, তাহলে বেস্ট রেজাল্টটা তোমার পক্ষে নিয়ে আসা সম্ভব। সো আমি হচ্ছে আমাদের টিচার প্যানেলের সামনে দাঁড়িয়ে আছি। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি তাজওয়ার হাসনাত তোহা। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 3rd ইয়ার। আমার পাশে আছেন শিশির ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাউন্ডার স্পন্দন একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্রোগ্রাম। আমি তানজিমুর রহমান অর্পণ, বর্তমানে পড়াশোনা করতেছি ইউআইইউ তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। আমি তোমাদের আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আচ্ছা, আমি শাহরিয়ার আলম ইমন। আমি পড়াশোনা করতেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন। আমি তোমাদের বাংলা বিষয়টা দেখার জন্য একটা সর্বোচ্চ চেষ্টা করব যাতে বাংলা বিষয়ে এ প্লাসটা মিস না হয়। আর আমি ফাউন্ডার বাংলাভার্স উইথ রিফাত প্ল্যাটফর্মের। ধন্যবাদ। ওকে, তো আমাদের কিন্তু আরো বেশ কিছু ইনস্ট্রাক্টর আছেন আমাদের সাথে, তারা কানেক্টেড হবেন সামনে। সো আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের আলোচনা শুরু করতে পারি। আমাদের আজকে আলোচনা হচ্ছে লাস্ট অফ 1.0 লঞ্চিং লাইভ সম্পর্কে। সো আমরা লাস্ট অফে 3 লেয়ারে ক্লাসগুলো নিব। ফার্স্ট অফ অল, অনেকের আছে একাডেমিকে খুব ভালো বেসিক নাই, খুব একটা তুমি হয়তো প্র্যাকটিসও করো নাই। সো যাদের বেসিক নাই, বেসিকটাকে বিল্ড আপ করার জন্য আমাদের থাকবে কনসেপচুয়াল ক্লাস। এর পাশাপাশি বেসিক ধরো ফর্ম হয়ে গেল, কিন্তু এইচএসসি পরীক্ষায় কি আসে সেই কোয়েশ্চেনটাও তো তোমার জানা দরকার। এইচএসসি পরীক্ষায় কোন টাইপের কোয়েশ্চেন আসবে বেশি, সেই টাইপের কোয়েশ্চেন তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন তুমি যখন নিজে প্র্যাকটিস করতে যাও, দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি এটা কমপ্লিট করতে বা ওই কোয়েশ্চেনটা সলভ করতে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারো। এটা না হয় কেন ওটা হলো। সো এই টাইপের অনেক কনফিউশন তোমার মধ্যে আসবে। তোমরা যাতে এই ধরনের একাকিত্ব অনুভব না করো, সেজন্য আমরা এখানে যথাক্রমে সিকিউ ক্লাস এবং এমসিকিউ ক্লাসও রেখেছি, এবং সেগুলো থাকবে টেস্ট পেপার থেকে। সো তোমাদের কিন্তু এমসিকিউ এবং সিকিউ বোর্ড পরীক্ষার জন্য যা কিছু লাগে সবকিছু আমরা লাস্ট অফ 1.0তেই কাভার করব, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। ওকে, জুইসি বলেছে বর্তমানে সেরা একটি প্যানেল, অসংখ্য ধন্যবাদ। ওকে, সোমা মিম বলছে মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সো আমরা হচ্ছে ক্লাসগুলো সম্পর্কে তো জানলাম যে আমরা 3 লেয়ারে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। ভাই এখানে কোনো এক্সাম হবে কিনা? ইয়েস, এক্সাম থাকবে। সো আমরা আলোচনায় যাচ্ছি, তার আগে এই লাস্ট অফ 1.0 সম্পর্কে একটু ডিসক্রাইব করি যে কে কোন টিচার প্যানেল বা কে কে কোন সাবজেক্টে ক্লাস নিচ্ছেন, কয়টা ক্লাস থাকবে। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এখানে ফিজিক্সে আমরা জানি কয়টা চ্যাপ্টার, 21টা চ্যাপ্টার। তার মধ্যে বিজ্ঞান তো আসলে কোনো চ্যাপ্টারের মধ্যে পড়ে না। তো আমরা এখানে জ্যোতির্বিজ্ঞানের উপর হালকা একটা টাচ ওভারভিউ থাকবে। বাকি যে 20টা চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টারের উপর 20টা থিওরি ক্লাস, 20টা এমসিকিউ ক্লাস এবং 20টা সিকিউ ক্লাস। এর মাধ্যমে তোমার ফিজিক্সের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের একদম কমপ্লিট একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে। এবং ক্লাসগুলো নিয়ে থাকবেন নোমান ভাইয়া। ভাইকে হয়তো তোমরা চিনো, সামনে হচ্ছে ভাইয়ের পরিচয় থাকবে, সো তোমরা ওখানে দেখতে পারবা। তো ভাইয়া হচ্ছে ফাউন্ডার অফ নোমান একাডেমি। দেন আমাদের হচ্ছে কেমিস্ট্রিতে আমি শাহরিয়ারকে ছেড়ে দিব। আচ্ছা, আমি তো পরিচয় দিলাম কিছুক্ষণ আগে, আমি শাহরিয়ার। তো তোমাদের কেমিস্ট্রির জন্য যেহেতু টোটাল হচ্ছে 10টা চ্যাপ্টার, তার মধ্যে সব চ্যাপ্টার আসলে সমান লেভেলের না। তো যে চ্যাপ্টারগুলো ছোট, স্পেসিফিক্যালি ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে হচ্ছে আমরা যদি পর্যায়ভিত্তিক ধর্মটা বাদ দেই, সেটা বাদে বাকি যে 4টা চ্যাপ্টার আছে এগুলো আসলে একটা করে ক্লাসে কভার করার মতো। সো ওই 4টা চ্যাপ্টার হয়তো আমরা একটা করে ক্লাসে কভার করে ফেলবো, বাট ওই চ্যাপ্টারটার জন্য আমরা হয়তো 2টা ক্লাস রাখবো, কনসেপচুয়াল ক্লাস। আর যখন আমরা হচ্ছে সেকেন্ড পেপারে যাব, ওখানে আসলে যদি আমরা অর্গানিক কেমিস্ট্রিটা বাদ দিই, সেটা ছাড়া বাকি চ্যাপ্টারগুলো আসলে ছোট। তো ছোট চ্যাপ্টারগুলো আমি চেষ্টা করবো একটা করে ক্লাসে কভার করে দেওয়ার। যদি কখনো দরকার হয় তাইলে হয়তো কোনো চ্যাপ্টার একটার বেশি ক্লাস হইতেও পারে, সেটা আসলে ডিপেন্ড করবে। আর অর্গানিকের জন্য বাকি ক্লাসগুলো নিয়ে ওভারঅল আমরা হচ্ছে টোটাল 12টা কনসেপচুয়াল ক্লাসে কেমিস্ট্রিটা কমপ্লিট করব। দেন তোমাদের জন্য 6টা এমসিকিউ ক্লাস থাকবে, 6টা সিকিউ ক্লাস থাকবে।
স্পেসিফিক্যালি হচ্ছে ধরো আমি যদি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 বা সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন বা অর্থনৈতিক রসায়ন এই দুইটা চ্যাপ্টারের কথা বলি, হয়তো এগুলা বাদ যাইতেও পারে, অথবা আমরা হয়তো মার্চ করে একটা ক্লাসে ওদেরকে নিয়ে আসবো, যেহেতু চ্যাপ্টারগুলো আসলে ছোট। সো এটা বাদ দিলে বাকি চ্যাপ্টারগুলো আসলে 6টা এমসিকিউ ক্লাস বা 6টা সিকিউ ক্লাসে আসলে হয়ে যাবে। হোপফুলি এর মাধ্যমে তোমাদের পুরো কেমিস্ট্রিতে একটা যথেষ্ট ভালো কনফিডেন্স আসবে, অ্যান্ড একাডেমিকের পাশাপাশি যাতে অ্যাডমিশনের জন্য কিছুটা টাচ তোমরা পাও, আমি আসলে সেই জিনিসটা চেষ্টা করব। ওকে, আমি আবার থুয়ার কাছে হচ্ছে হ্যান্ড ওভার করতেছি। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে কোর্স ফি কত? এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোর্স। সো তোমরা কিন্তু, আমরা আশা করব তোমাদেরকে আমরা সম্পূর্ণ কোর্স জুড়ে সবগুলা ক্লাসেই পাবো। ওকে, দেন হচ্ছে আমাদের বায়োলজি। বায়োলজিতে আমরা জানি দুইটা পেপার থাকে, বোটানি এবং জুলজি। বোটানিতে থাকে 12টা চ্যাপ্টার, জুলজিতে 12টা চ্যাপ্টার থাকলেও সেকেন্ড চ্যাপ্টারটাকে আমরা 3 ভাগে ভাগ করি মোস্ট লাইকলি। সো আমরা বলতে পারি যে বায়োলজিতে 26টা চ্যাপ্টার, সেখানে 26টা থিওরি ক্লাস থাকবে এবং এমসিকিউ এবং সিকিউ ক্লাস। পাশাপাশি তোমাদের অনেক সময় প্রবলেম হয় যেখানে পেন খাও, সেটা হচ্ছে চিত্র ভাই কেমনে আঁকবো। সো চিত্র নিয়েও কিন্তু আলাদা ক্লাস থাকবে। সো বায়োলজিতে আশা করা যায় এই থিওরি ক্লাস, সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস করার পরে বায়োলজির কোনো পরীক্ষায় কোনো প্রশ্নে অসুবিধা তোমাদেরকে ফেস করতে হবে না। সো এরপরে আছে আমাদের ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে আমি ডেকে নিব শিশির ভাইয়াকে। ওকে, থ্যাংক ইউ তোহা। আচ্ছা, তোমরা সবাই যদি আমরা একটু এইচএসসি ম্যাথ নিয়ে যদি কথা বলি, তো তোমরা অলরেডি জানো যে এইচএসসির ম্যাথে টোটাল কয়টা চ্যাপ্টার? 20টা চ্যাপ্টার, তাই তো? তো আমরা ওই 20টা চ্যাপ্টার উপর বেস করেই টোটাল থিওরি ক্লাস 20টা, এমসিকিউ ক্লাস 20টা এবং সিকিউ ক্লাস 20টার প্ল্যান। তো এখন তোমরা আরেকটা জিনিস হয়তো জানো যে আসলে সবগুলো চ্যাপ্টার কিন্তু ইকুয়াল লেংথের না। আমরা নাম্বার অফ ক্লাসটা 20টাই রাখা আছে, কিন্তু ক্লাসের ডিউরেশন থেকে শুরু করে এই জায়গাগুলো একটু আলাদা হতে পারে। যেমন ধরো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই ক্লাসগুলো কিন্তু বড় হবে স্বাভাবিকভাবেই, বা সেই তুলনায় আমরা যদি ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, ভেক্টর, এই চ্যাপ্টারগুলো কম্পারেটিভলি ছোট চ্যাপ্টার। সো ক্লাসের ডিউরেশনের পার্থক্য থাকতে পারে, বাট আমরা 20টা থিওরি ক্লাস, এই 20টা থিওরি ক্লাস অ্যাকচুয়ালি 20টা চ্যাপ্টারের উপর হবে। আর 20টা এমসিকিউ ক্লাসও সিমিলারলি 20টা চ্যাপ্টারের উপর হবে, 20টা সিকিউ ক্লাস 20টা চ্যাপ্টারের উপর হবে। বাট এরকম হতে পারে যে আমাদের এই রিভিশনটা মূলত কিন্তু একটা কম্প্যাক্ট রিভিশন ক্লাস, অর্থাৎ তোমার জন্য আসলে রিভিশন হয়। ধরো এইচএসসি শুরুতে তুমি যেভাবে পড়তা বা তোমার যেভাবে পড়া দরকার ছিল, তখন তোমার সামনে 2 বছর সময় ছিল এবং তোমার প্ল্যানটা কিন্তু ওইভাবেই ছিল যে না, আমি 2 বছরের মধ্যে এটা কভার করতে পারি। আমরা আসলে যে লাস্ট হোপ, এটা তো বুঝতেই পারতেছো নাম শুনে, যেটা তো শেষ আশা। তো এইখানে তো আসলে আমাদের এই 2 বছরের স্ট্র্যাটেজি নিয়ে আগালেও হবে না। আমাদের আসলে এই 4 মাস যে সময় আছে তার মধ্যে এগুলো সব শেষ করে আবার কিন্তু তোমাদেরকে একবার নিজের থেকে রিভাইজ করতে হবে। তোমরা যদি আমাদের সাথে সিনক্রোনাইজড থাকো, তাও একবার শেষ করার পর তোমাদেরও কিন্তু একবার রিভাইজ করতে হবে। মোস্ট প্রবাবলি তোমরা পরে দেখবো আমাদের লাস্ট প্ল্যানের মধ্যে কিন্তু রেগুলার এক্সামের পাশাপাশি ফাইনাল মডেল টেস্টের মোস্ট প্রবাবলি প্ল্যান আছে, তাই না? তাহলে ফাইনাল মডেল টেস্টের সময় তো তোমাদের কোনো ক্লাস আমরা দিব না, তার আগেই আমরা একটা অর্গানাইজড ওয়েতে এটা শেষ করবো। এবং আমি একটু বলতে পারি, যাদের আসলে এই কোর্সটার প্রতি এই কোর্সটা তোমাদের জন্য লাস্ট হোপ, তারা আসলে অনেকেই ভাবতেছো না যে আমি আসলে এখন আর কয়দিন বাকি আছে, ডে কাউন্টার হিসাব করলে 90, 120 দিন এরকম একটা আইডিয়া হবে, তাই না? এই মধ্যে কিভাবে শেষ করব, এটা নিয়ে কিন্তু অনেকের একটা টেনশন আছে। সো তুমি আমাদের রুটিনটা ফলো করে যেদিন যেই ক্লাস হচ্ছে ওইটাই শেষ করতে থাকো, দেন দেখবা ওই 3 মাসের মধ্যে তোমার শেষ হয়ে যাবে, প্লাস হচ্ছে 1টা মাস মোস্ট প্রবাবলি তুমি সময় পাবা রিভিশন করার জন্য। সো ফুললি তুমি যদি এই গাইডলাইনটা ফলো করো, দেন একই সাথে যেমন তোমার রিভিশন হয়ে যাবে, পাশাপাশি এইচএসসি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ তোহা। ওকে, তো নেক্সট হচ্ছে আমি রিফাত ভাইকে ছেড়ে নিব, কারণ রিফাত ভাই হচ্ছে বাংলা সবগুলো ক্লাস নিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমি তোমাদের বাংলা ক্লাসটা নিব। পেনটা কোথায়? যে ভাইয়ার কাছে। তো এখন ইউটিউবে সম্ভবত 30 থেকে 40 জন স্টুডেন্ট দেখছো, বাট আমরা এটা বিশ্বাস করি যে আমরা যখন এটা ফেসবুকে দিব বা ইউটিউবে, পরে অনেক ভাইয়াপু দেখবা। তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে এই যে বাংলা, হ্যাঁ, বাংলায় মাত্র 15টা ক্লাস তোহা আমাকে দিছে যে ভাইয়া এই 15টার মধ্যে আপনাকে শেষ করতে হবে। আমি খুব ভালো করেই জানি যে তোমরা যারা বিশেষ করে এখানে বেশিরভাগ ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট, রাইট? তো তোমরা ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ যতটাই না ভালোবাসো, হ্যাঁ, এর 10% ভালোবাসাও তোমরা কিন্তু বাংলাকে দাও না। বাট আমি এটা বিশ্বাস করি, যখন বোর্ড পরীক্ষা হয়, ধরো যে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, প্রথম দিয়ে কিন্তু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রই হবে। তো
বাংলা পরীক্ষায় তুমি যদি এনিহাও একটু খারাপ করো বাবজান, তাহলে কিন্তু আলটিমেটলি পরবর্তীতে তোমার যেই বাকি সাবজেক্টগুলো আছে সেগুলোতে একটু হলে ইম্প্যাক্ট পড়বে। কারণ ওই যে প্রথম থেকে যে ভালো করে শুরু করার যে ব্যাপারটা, সেটা তোমাকে আগে ফিক্সড করতে হবে। তো বাংলায় A+ পাওয়ার জন্য 15টা ক্লাসে কিভাবে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সবকিছু একদম কম্প্যাক্ট করে সুন্দর করে তোমাদের গুলিয়ে খাওয়ানো যায়, সেটা আমি চেষ্টা করব। আর আজকে সবেমাত্র আমাদের হচ্ছে লঞ্চিং লাইভ হচ্ছে। এরপরে প্রত্যেকটা ভাইয়াকে তোমরা এর জেনি বলো বা লাস্ট হোপের যে প্রত্যেকটা ভাইয়ারা আছে, এই ভাইয়ারা কিন্তু সবাই অনেক এক্সপেরিয়েন্সড। হ্যাঁ, তাছাড়া আমাদের তোহা ভাইয়া তো আছেই। তো সবাই মিলে আমরা চেষ্টা করব, এইটুকু বিশ্বাস রাখো, লাস্ট হোপ এবারের যে আমরা তো প্রথমবার করছি HSC 26 ব্যাচ, তোমরা আমি বিশ্বাস করি তোমরা বোর্ড পরীক্ষার পরে মনে রাখবা যে না, ভাইয়ারা আমাদের জন্য অনেক সাপোর্ট করছিল। তো তোহা, খুব ছোট্ট করে বললাম, পরবর্তীতে তোমাদের সাথে আরো বিস্তারিত কথা হবে। আসসালামু আলাইকুম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ইংলিশ। এবং আমরা জানি যে এইচএসসি পরীক্ষায় যদি কোনো সাবজেক্টকে বলা যায় যে তোমার A+ মিস করাবে কোনটা, নির্দ্বিধায় তুমি বলতে পারো যে ভাই আমার ইংলিশে হয়তো A+ মিস যাইতে পারে। কারণ ধরো তুমি ফিজিক্স পরীক্ষা দিয়ে আসলা, ফিজিক্স পরীক্ষা দিয়ে আসার পরে জিজ্ঞেস করা যায় যে পরীক্ষা কেমন হয়েছে। যদি বলি যে ভাইয়া ভালো হয়েছে, তার মানে বোঝা যায় না সে A+ পাবে। যদি বলি যে খারাপ হয়েছে, তাহলে বলা যায় যে A+ হয়তো পাবে না, বা যেরকম মার্ক এক্সপেক্ট করতেছে ওরকম ভাবে হয়তো পাবে না। বাট ইংলিশ এমন একটা সাবজেক্ট, ওখানে যে ভালো মার্ক কে পাচ্ছে, খারাপ মার্ক কে পাচ্ছে, এইটা ডিফাইন করা অনেক কঠিন। পরীক্ষা দিয়ে আসার পরেও অনেক ক্ষেত্রে বলা যায় না। সো ইংলিশের মধ্যে অবশ্যই আমাদের ম্যাক্সিমাম একটা, যারা মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই সাবজেক্টগুলো ভালো মতো শেষ করেছো, তাদের জন্য কিন্তু ইংলিশ, আইসিটি এই দুইটা সাবজেক্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল। সো এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের অনেক বেশি ফোকাস থাকতে হবে। আর ওভারঅল ইন জেনারেল যাদের সব সাবজেক্টই বাকি আছে, তাদের তো অবশ্যই এখানে ফোকাস রাখতেই হবে। ইংলিশের ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো নেবেন হচ্ছেন নীরব ভাইয়া এবং তোমাদের তানজিনা আপু। সো আমরা ইংলিশের ক্লাসগুলোকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজ, আর একটা হচ্ছে প্র্যাকটিস বেসড। অর্থাৎ ধরো তোমার হচ্ছে ফ্লো চার্ট আসবে পরীক্ষায়। এখন ফ্লো চার্টটা তুমি পরীক্ষায় কিভাবে লিখবা? ফ্লো চার্ট ধরো পরীক্ষা আসলো, ফ্লো চার্ট যদি পরীক্ষায় আসে, তুমি সেটা কিভাবে লিখবা, কিভাবে পরীক্ষার সময় আনসার করবা, তার নিয়ে একটা ডিসক্রিপশন ভিডিও থাকবে, একটা ক্লাস থাকবে। আবার ধরো বিগত বছরগুলোতে আসা বিভিন্ন ধরনের ফ্লো চার্ট, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ফ্লো চার্ট ব্যাখ্যা করতে বলছে। সো ওই যে ফ্লো চার্ট গুলা প্র্যাকটিস বেসড একটা ক্লাস থাকবে। সো এই জন্য দেখো সবগুলোর মধ্যে হয়তো ইংলিশের ক্লাসটা আমাদের সবচেয়ে বেশি, আমরা ইংলিশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ তোমার যদি কোনো সাবজেক্টে A+ মিস যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, দিস ইজ ইংলিশ। নেক্সট হচ্ছে আমাদের আইসিটি নিয়ে কথাবার্তা। আমি ডেকে নিব অপন ভাইয়াকে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তোমাদের জন্য 8টা ক্লাস পাইছি। প্রবাবলি 8টা ক্লাসের মধ্যেই পুরা বইটা খুব সুন্দরভাবে শেষ করা সম্ভব। আইসিটিতে দেখা যায় যে তোমাদের অনেকে একটু এফোর্ট দিলে, অল্প একটু এফোর্ট দিলে কিন্তু পরীক্ষায় ভালো একটা মার্কস পাওয়া পসিবল। কারণ আইসিটিতে কিন্তু খুব অনেক 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 কিছু নাই, পড়তে গেলে অনেক কিছু আছে। বাট যেহেতু এইচএসসি পরীক্ষা সামনে, সো আমরা তো অত ডিটেলসে হয়তো যাব না। পরীক্ষার মধ্যে নাম্বার পাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই হয়তো জানবো, বা আরেকটু ডিপে হয়তো জানবো। তোমরা যদি আরো বেশি জানতে চাও তাহলে বইলো আমাকে, কোনো সমস্যা নাই, ওইটার জন্য ডিফারেন্ট ভাবে ব্যবস্থা করা যাবে। বাট এই 8টা ক্লাস করার পরে মোটামুটি গ্যারান্টেড তুমি এইচএসসি পরীক্ষার মধ্যে A+ তো পাবা, 90+ মার্ক পাওয়া উচিত। এবং হইতেছে যে কি বলে, যতটা অ্যানালাইসিস করে বলা পসিবল ততটা অ্যানালাইসিস করে আমি বলার চেষ্টা করব। আমি একটু পরবর্তী স্লাইডটাতে যদি যাই, তোহা রাখছে হইতেছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম। খালি কি ক্লাস করলেই হবে ভাইয়া? ক্লাস করলেই কি মানে কি বলে পরীক্ষায় ভালো করা সম্ভব না? পরীক্ষায় ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হইতেছে পরীক্ষার এনভায়রনমেন্টে একটা এক্সাম দেওয়া। সো এই জন্য আমরা যেটা করব সেটা হইতেছে তোমাদের জন্য প্রতি বইয়ের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এক্সামের ব্যবস্থা করব। এবং চ্যাপ্টারগুলো থাকবে বোর্ড স্ট্যান্ডার্ড। তোমার বোর্ডে যে টাইপের প্রশ্ন আসে ওই টাইপের প্রশ্ন দিয়েই আমরা আসলে পুরা এক্সামের জিনিসটা সাজাবো। এবং মোটামুটি বলা যায় যে এই এক্সামগুলা তোমাদের জন্য খুবই হেল্পফুল থাকবে। এখন ঘটনা হইতেছে অনেকের তো সিলেবাস শেষ হয় নাই, অনেকে হইতেছে যে এখনো পড়তেছো। তো তোমরা দেখা গেছে এখন যদি একটা এক্সাম ব্যাচে যায় ভর্তি হও, বা যে কোনো একটা কোচিং এর সাথে এক্সাম দিবা এই জন্য ভর্তি হও, দেখা গেছে তুমি হয়তো ডিপ্রেসড হয়ে যাইতে পারো। কারণ হইতেছে দেখা গেছে তুমি এক্সাম দিলে মার্কটা তোমার স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসতেছে না, 20-এর মধ্যে 2, 3, 4, 5 পাইলে তো সবাই একটু ডিমোটিভেট হয়ে যায়। সো এই জন্য বলবো আগে চ্যাপ্টার শেষ করো।
চ্যাপ্টার শেষ করার আগে এক্সাম দিও না, আগে চ্যাপ্টার শেষ করো। চ্যাপ্টার প্রপারলি শেষ করার পরে আমরা আমাদের টাইম অনুসারে এক্সামগুলো সেট করে রাখবো। তোমার একটা চ্যাপ্টার শেষ হবে, তুমি আইসা এক্সাম দিয়ে ফেলবা, এক্সাম দিয়ে তুমি হচ্ছে মার্কটা যাচাই করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। আমাদের হইতেছে যে কয়েকটা ফেজে এক্সাম হবে ইনশাআল্লাহ, সেই সাথে হচ্ছে লাস্টে আমরা হইতেছে রিটার্ন এক্সামও রাখার ব্যবস্থা করব। সো এই ছিল আমার কথা, তো আমি আবার তোহাকে ডেকে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ অর্পণ ভাইয়া। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, তুমি হয়তো ক্লাস করছো, তুমি হয়তো এক্সাম দিচ্ছ, কিন্তু একদম এক্সামের আগ মুহূর্তে যখন তোমার এইচএসসি পরীক্ষা, লাইক পরশুদিন তোমার এইচএসসি ফিজিক্স পরীক্ষা, এখন তুমি কি পড়বা? এখন কিন্তু তোমার কাছে সবকিছু পড়ে রাখার সুযোগ নাই। তো তোমার জন্য রিভিশন ম্যাটেরিয়ালসটাও আমরা রেডি করে দিচ্ছি। রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে আমরা তোমাদেরকে দিব প্রিমিয়াম রিভিশন বুক, যেখানে ফিজিক্স এবং ম্যাথের যত সূত্র আছে সবগুলো সূত্র থাকবে। পাশাপাশি আমি হচ্ছে একটু আগে আলোচনা করতেছিলাম আমাদের শিশির ভাইয়ের সাথে যে ম্যাথের ক্ষেত্রে আর কি দেওয়া যায়। তো আমরা কিন্তু এখানে ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র যে সূত্র দিব তা না, আমরা টাইপ ওয়াইজ ম্যাথগুলোকে ভাগ করে দিব, যেন পরীক্ষার আগ মুহূর্তে তুমি জাস্ট টাইপগুলো দেখে যেতে পারো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ফিজিক্স ম্যাথ সূত্র সংকলন গেল। বায়োলজির ক্ষেত্রে আমাদের অন্যতম একটা পেইন হয়, আমরা মার্ক কম পাই। দ্য রিজন ইজ, এখানে আমরা চিত্রগুলা খুব একটা ভালো মতো আঁকতে পারি না। তো চিত্রগুলা তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, বা অ্যাকচুয়ালি কোন চিত্রগুলা পরীক্ষা আঁকতে হবে। ধরো ক্লোরোপ্লাস্টের মধ্যে 2টা চিত্র বা 3টা চিত্র দেওয়া আছে, আমি কখন ক্লোরোপ্লাস্টের সূক্ষ্ম গঠনের চিত্র দিব, আর কখন আমি ক্লোরোপ্লাস্টের মধ্যে একদম মানে গ্রস চিত্রটা দিব, এই জিনিসটাও তো আমাদের একটু জানতে হবে। সো আমাদের চিত্র অ্যানালাইসিসটাও একটু দরকার। সো আমরা তোমাদেরকে চিত্র আঁকার প্র্যাকটিসটাও ভিডিওতে দেখাই দিব। এটার জন্য আলাদা ক্লাস থাকবে, ওই 26টা এমসিকিউর বাইরেও। তারপরে আমাদের এখানে প্রয়োজনীয় ক খ সংকলন। সো ভাইয়া, ফিজিক্স এবং কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে আমাদের কিন্তু কখনই অনেক বেশি পেইন হয় যে ক কোনটা জানি আসবে, খ কোনটা জানি আসবে। এর বাইরে বাংলার মধ্যে কিন্তু আমরা কিছু না পড়লেও ক মার্কের যে প্রশ্নটা আছে সেই ক মার্কের প্রশ্নটা পারার চেষ্টা করি, কারণ ক মার্কের প্রশ্ন পারলেই তুমি বাকি প্রশ্নগুলোর মধ্যে ভালো একটা মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। সো কি কি সম্ভাব্য ক এবং খ মার্কের প্রশ্ন, অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, সেসব প্রশ্নগুলো নিয়ে আমরা একটা সংকলন ক্রিয়েট করছি, সেটা তোমাদেরকে রিভিশন বুকের মধ্যে প্রোভাইড করব। আর লাস্ট অফ অল, সাবজেক্ট ভিত্তিক সাজেশন। সাবজেক্ট ভিত্তিক সাজেশন মানে কি? ধরো এই ফেজে আমাদের সাথে অনেকে যুক্ত হবে, তাদের একদম সবগুলা সাবজেক্ট খুব ভালো মতো শেষ করার সুযোগ থাকবে। বা দেখো, তোমার কিছু বন্ধু বান্ধব থাকবে যারা এখনো আমাদের সাথে যুক্ত হবে না, এবং পরীক্ষার 1 মাস আগে বা 1.5 মাস আগে বা 20 দিন আগে আইসা লাস্ট অফের কথা জানতে পারবে। তো তাদের জন্য আসলে করণীয় কি? আমরা তাদেরকে ছেড়ে দিতে পারি না। তাদের জন্য আমরা সাবজেক্ট ভিত্তিক সাজেশন রাখবো, যে ভাই তুমি হচ্ছে ফিজিক্সের প্রথম অধ্যায় যেটা ভৌত জগত পরিমাপ, এই অধ্যায়টা না পড়লেও মানে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, তুমি এটা স্কিপ করতে পারো। তুমি ফিজিক্সের সপ্তম অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা, বা নবম অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কাইন্ড অফ একটু কম, আদার্স যেসব চ্যাপ্টার আছে, কিন্তু তুমি নিউটনের মেকানিক্স স্কিপ করতে পারো না। সো কোন কোন অধ্যায় পড়লে তোমার বেশি মার্ক পাওয়া পসিবল, বা তুমি কোন কোন অধ্যায় পড়লে বেশি কমন পেতে পারবা, সেসব নিয়ে সাজেশন থাকবে সাবজেক্ট ভিত্তিক সাজেশন অংশে। নেক্সট হচ্ছে আমাদের আবারও এক্সাম সম্পর্কে কথাবার্তা, ফাইনাল মডেল টেস্ট। এইচএসসি পরীক্ষা যখন একদম শেষ মুহূর্তে ঘরে আসবে, তখন তো আমাদের প্রত্যেকটা পেপার ওয়াইজ, লাইক কালকে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার থাকবে, তার 2 দিন পরে হয়তো ফিজিক্স সেকেন্ড পেপার থাকবে। এরকম ভাবে তুমি একদম ফুল পেপারের যে মডেল টেস্ট, এই মডেল টেস্টটাও এখানে দিতে পারবা। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আমরা এখানে তোমাকে তো এমসিকিউ দিচ্ছি, এমসিকিউ এক্সাম তো সবাই দিতে পারে, আমরা তোমাদেরকে ওয়েবসাইটে সিকিউ এক্সাম নেওয়ারও চেষ্টা করব, ব্যবস্থা করব। ওকে, তারপর হচ্ছে আমরা যাই। তো এই অংশটুকু ডিসক্রাইব করবেন হচ্ছে অর্পণ ভাইয়া। ওকে, সো আমাদের স্টাডি গোলস। ওকে, আমার একটু পেন। ওকে, সো এই জিনিসটা সম্পর্কে বলার জন্য আমাকে হচ্ছে তোহা বলছে। সো এর আগে আমি একটু বলে নেই যে ঘটনা হইতেছে যে রুটিন মেনটেন করে পড়া, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হইতেছে যে আমরা যদি রুটিন মেনটেন করে না পড়তে পারি, তাহলে দেখা গেছে যে ঝামেলা হইতেছে। আমি ধরো বাংলার ফিজিক্সের ধরো গতি চ্যাপ্টার, এখান থেকে একটু অংশ পড়ছি, কাজ ক্ষমতা শক্তির থেকে একটু অংশ পড়ছি, তারপরে হইতেছে মনে করো যে নিউটনিয়ান বলবিদ্যুৎ থেকে একটু অংশ পড়ছি। এখন ঘটনা হইতেছে তাইলে অ্যাকচুয়ালি আমার শেষ কোনটাই শেষ না। সো খুবই ইম্পর্টেন্ট হইতেছে যে প্রত্যেকটা চ্যাপ্টার যেটা আমি ধরবো একদম A to Z শেষ করব, এবং একটা রুটিন অনুসারে ওই জিনিসটাকে শেষ করব। সো এখানে লিখে রাখা হয়েছে, সেটা হইতেছে কারেন্ট, রুটিন এন্ড প্যাটার্ন। ঠিক আছে? সো আমরা বেসিক্যালি হইতেছে যে
প্রতিদিন লাস্ট হোপে যে রুটিনটা আছে ওই রুটিনটা ফলো করব, এবং ওই রুটিন অনুসারে আমরা হইতেছে ধরো আমাদের ক্লাসগুলা একটা রুটিন মেনটেন করে যাবে, আমরা চেষ্টা করব ক্লাসগুলা করার পরে আমরা চেষ্টা করব ক্লাস শেষ, এবার আমাকে হচ্ছে যেই জিনিস পড়ার কথা বলা হয়েছে ওই জিনিসটা আমি পড়বো, পড়ার পরে আমি হইতেছে ওয়েবসাইটে যাই এক্সামটা দিয়ে ফেলবো। ওয়েবসাইটে যাই এক্সাম দিলে প্রতিনিয়ত আমরা হইতেছে স্কোরগুলো দেখতে পারবো, এবং আমরা চেষ্টা করব সেটা হইতেছে তোমাদেরকে একটা মান্থলি রিপোর্ট দেয়া। কি রিপোর্টটা কেমন? ধরো তুমি আমাদের সাথে ক্লাস করছো, এক্সাম দিছো, এবার মান্থ শেষে আমরা তোমাদেরকে বলবো যে আচ্ছা তুমি যে পরীক্ষাগুলো দিছো এই পরীক্ষার মধ্যে তুমি যে কোয়েশ্চেনগুলো আনসার করছো এই কোয়েশ্চেনগুলোর উপরে তুমি কিছু ভুল করছো, কিছু সঠিক করছো, এবার আমরা জানি যে তুমি কোন জিনিসটা ভুল করছো। সো আমরা মান্থলি একটা রিপোর্ট তোমাদেরকে ইমেল করার চেষ্টা করব, যাতে করে তুমি বুঝতে পারো যে আমার গতির এই জায়গার মধ্যে প্রবলেম আছে, গতির এই টপিকটা আমার হইতেছে ভালো মতো ক্লিয়ার হয় নাই, সো এই টপিকটা আমার ভালো মতো ক্লিয়ার করা জরুরি। আচ্ছা, সো দ্যাট তুমি হইতেছে পরীক্ষাগুলো যদি পারফেক্টলি দাও তাইলে হইতেছে তোমার কাছে আমরা একটা রিপোর্ট দিতে পারতেছি ইমেইলের থ্রুতে যে তোমার এই জায়গায় সমস্যা আছে, এই জায়গার মধ্যে তোমার ইমপ্রুভমেন্ট আনা লাগবে। আচ্ছা, আরেকটা হইতেছে যে ডেইলি স্টাডি টাইম, ঠিক আছে, এন্ড ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা হচ্ছে তোমার নিজের বাড়ানো লাগবে আর কি। আর আরেকটা ব্যাপার হইতেছে যে লার্নিং এনভায়রনমেন্ট সেটআপ রিভিউ, ঠিক আছে, তো এগুলা হইতেছে সব আমরা ওয়েবসাইটে দিব, এবং হইতেছে যে তোমরা আমাদের এ টু জেড মানে আমরা যেই সেটআপ গুলো তোমাদেরকে প্রোভাইড করবো বা যেই জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করবো এই জিনিসগুলো এ টু জেড ফলো করার চেষ্টা করবা। আমি এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি, লাস্ট হোপের ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত যারা আমাদের সাথে থাকবা, যেমন তুমি আমার সাথে ক্লাস করতেছো, আমার সাথে ক্লাস শেষে এক্সাম দিতেছো, মান্থলি আমি তোমার একটা রিপোর্ট দিচ্ছি যে আচ্ছা তোমার এই জায়গায় মেবি সমস্যা আছে, ঠিক আছে, ওই সমস্যাগুলো যদি তুমি সলভ করে ফেলো, এবং ওইটা সলভ করার জন্য কি লাগবে ওই সাজেশনটাও আমি তোমার দিতেছি, এবং ওই সাজেশনটা দেখার পরে তুমি যদি ইমপ্রুভমেন্ট আনো ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত যদি তুমি আমার সাথে কাটাইতে পারো, তাহলে মোটামুটি আমি গ্যারান্টি দিতে পারি এইচএসসি পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করবা। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। সো আমরা হচ্ছে এবার সাবজেক্ট ভিত্তিক কথাবার্তা বলবো আবার আলাদা করে। সো ফার্স্ট অফ অল আমাদের স্টাডি ওভারভিউতে প্রথমত আসছে শিশির ভাইয়া। ভাইয়া হচ্ছে ম্যাথের কোন চ্যাপ্টারে কেমন টাইম দিবেন বা কোন চ্যাপ্টার কতটুকু গুরুত্বপূর্ণ একটু ওভারঅল আইডিয়া দিবেন। আচ্ছা ভাইয়ারা, তাহলে আমরা একটু কথা বলি ম্যাথ নিয়ে। আচ্ছা, প্রথমত যেটা হচ্ছে আমাদের এইচএসসি ম্যাথে টোটাল 20টা চ্যাপ্টার। ওকে, তো 20টা চ্যাপ্টারগুলোর মধ্যে তোমরা জানো আবার ম্যাথ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট পরীক্ষার সময় প্রশ্ন হওয়ার সময় কিন্তু আবার দুইটা পার্টে প্রশ্ন হয়, পার্ট এ, পার্ট বি বা ক বিভাগ, খ বিভাগ। ওকে, সো এখানে যখন আমরা আসলে যদি একটু চিন্তা করি যে আমরা যখন প্রশ্নগুলো সিলেক্ট করব বা চ্যাপ্টারগুলো সিলেক্ট করব, চ্যাপ্টার সিলেক্ট করার সময় আমাদের কয়েকটা বিষয় একটু খেয়াল রাখা উচিত। যেমন ডিফারেন্সিয়েশন, এই চ্যাপ্টারটার কথা যদি বলি, এই চ্যাপ্টারটা পড়লে তোমার যেমন একটা সিকিউ আসবে এটা কিন্তু নিশ্চিত, একটার বেশি সিকিউ থাকতে পারে, আবার এই চ্যাপ্টারটা কিন্তু বড়। তো আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা চ্যাপ্টার সিলেক্ট করার সময় দেখা যাচ্ছে যে প্রতিটা চ্যাপ্টারের মধ্যে টোটাল তো এখন 10টা চ্যাপ্টার, মোটামুটি ভাবে 6টা চ্যাপ্টার সিলেক্ট করলেই দেখা যাচ্ছে যে তুমি সবগুলো সিকিউ আনসার করতে পারতেছো। বাট সমস্যা কিরকম হয়, লাস্ট ইয়ারের তোমরা এইচএসসি পরীক্ষার ঢাকা বোর্ডেরই কথা যদি বলি, ম্যাথ কোশ্চেন যদি দেখো, হঠাৎ করে কিন্তু একটু অন্যরকম ম্যাথ কোশ্চেন হয়ে গেছে। এবং যে কোনো স্টুডেন্টের কথা যদি বলি, সেকেন্ড পার্টে স্পেশালি বহুপদী থেকেও একটা ডিফিকাল্ট কোশ্চেন চলে আসছে, যেটা আসলে স্টুডেন্টরা চিন্তা করে নাই যে বোর্ড পরীক্ষা আসতে পারে। আবার গতিবিদ্যা থেকেও সেম ব্যাপার হয়ে গেছে, কেতাব স্যারের বই থেকে প্রশ্ন দিচ্ছে। সাধারণত এইচএসসি বোর্ড প্রিপারেশনের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টই কেতাব স্যারের বই ফলো করে না, ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো দেখলে মনে হইতে পারে অনেকটা এডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কখনো চ্যাপ্টার স্কিপ করি, যে প্রবলেমটা হয়, ধরো তুমি একটা চ্যাপ্টার এইটা কঠিন দেখে তুমি স্কিপ করলা, সাপোজ তুমি ইন্টিগ্রেশন স্কিপ করলা ফার্স্ট পেপারে, অনেকেই হয়তো ইন্টিগ্রেশনটা একটু কম পড়ো তোমরা, তো ইন্টিগ্রেশনটা স্কিপ করলা, করে তুমি কি করলা, তুমি ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতি এই চ্যাপ্টারগুলো ভালো পড়লা। এখন আমার যখন সিকিউ আসতেছে 4টা সিকিউ, তার মধ্যে তুমি দেখলা একটা আসছে ত্রিকোণমিতি থেকে, ভালো কথা, ডিফারেন্সিয়েশন থেকে আসছে, ইন্টিগ্রেশন থেকে আসছে, তোমার তো এই দুইটা দিয়ে পারার কথা ছিল, কিন্তু দেখলা ত্রিকোণমিতিতে সিকিউটা কঠিন হয়ে গেছে, ইন্টিগ্রেশনের সিকিউটা সহজ হয়েছে। তো তুমি যেহেতু ইন্টিগ্রেশন একদমই পড়ো নাই, তার ফলে দেখা যাচ্ছে যে তুমি ইন্টিগ্রেশনের সিকিউটা আনসার করতে পারতেছো না, আর ত্রিকোণমিতিটা যেহেতু একটু কঠিন হয়ে গেছে, তার কারণে দেখা যাচ্ছে ওই জায়গাও তোমার কনফিউশন তৈরি হইতেছে বা পারতেছো না। তো এই জন্য ফার্স্ট অফ অল আমরা আসলে সাজেস্ট করি যে প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড পরীক্ষার যে মিনিমাম প্রিপারেশন, এই প্রিপারেশনটুকু আসলে সবারই নেওয়া উচিত। সেকেন্ড বিষয় হচ্ছে তোমার এমসিকিউ পারার জন্য তো এমনি এমসিকিউ তো তার অপশন নেই,
বা স্কিপ করার সুযোগ নেই। এমসিকিউতে ভালো করার জন্য এমনি প্রতিটা চ্যাপ্টারের যে মিনিমাম বেসিক, এই বেসিকটুকু থাকতে হবে। আর থিওরির জন্য তুমি 6টা চ্যাপ্টার বাছাই করতে পারো, ঠিক আছে? তো সেই 6টা চ্যাপ্টার বাছাই করার ক্ষেত্রে যেই চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসের ভিতরেই ছিল, এই চ্যাপ্টারগুলো থেকেই সবসময় প্রশ্ন বেশি আসে। যেমন দেখো তুমি সেকেন্ড পার্টে যদি যোগাশ্রী প্রোগ্রামিং কথা বলি, যোগাশ্রী প্রোগ্রামিং থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না। শর্ট সিলেবাসের ভিতরের যে 6টা চ্যাপ্টার তোমরা যদি জানো, ওই 6টা চ্যাপ্টার ভালো করে পড়লেই তোমাদের সিকিউ কমন পড়ে যাবে। আর এমসিকিউর জন্য পুরো 10টা চ্যাপ্টারই কিন্তু তোমাকে মিনিমাম বেসিকটা থাকতে হবে। তার ফলে কি হবে, তোমার যখন মিনিমাম বেসিকটা থাকতেছে, তুমি এমসিকিউ 25টা পারার জন্য মিনিমাম বেসিকটা থাকলো, প্লাস যদি কোনো কারণে একসাথে সব প্রশ্ন কখনো কঠিন হয় না, যে একটা পার্টে 4টা প্রশ্ন 4টাই কঠিন হয়ে গেছে, এটা কিন্তু কোনোদিন হবে না। তো যদি কখনো এরকম হয় যে তুমি যে চ্যাপ্টারটা সিকিউ প্রিপারেশন নিয়ে গেছো, ওই চ্যাপ্টারের প্রশ্ন কঠিন হয়েছে, আর তুমি চিন্তা করছো যে চ্যাপ্টারটা স্কিপ করবা, সেটা থেকে প্রশ্ন সহজ হয়েছে, তোমার মিনিমাম বেসিকটা থাকলে তুমি সিকিউটা পারবা। এটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে ব্যাকআপ। ওকে, সো এ প্লাস পাওয়ার জন্য আমরা এইটুকু সিলেক্ট করলে হবে, কিন্তু আসলে এর থেকেও যদি ভালো করতে চাও তখন তোমাকে আসলে ডিটেইলসই করতে হবে। তো আমরা যেহেতু কোর্সের নামই লাস্ট, আমরা এই মুহূর্তে আসলে যেভাবে পড়লে এ প্লাস পাওয়া সহজ হবে সেটা নিয়ে কথাবার্তা বলছি। সো হোপফুলি তোমরা মোটামুটি একটা আইডিয়া পাইছো যে আমাদের কোর্সটা কিভাবে চলবে বা কিভাবে রান করবে। পাশাপাশি ওই যে বললাম আমরা যে একটা প্র্যাকটিস শিটে যে ম্যাথগুলো দিব, আমি আশা করতেছি ওই ম্যাথগুলো করলে ইনশাআল্লাহ তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? বাকিটুকু আল্লাহ ভরসা। ওকে, সো এটা ছিল ম্যাথ কোর্স, ম্যাথের সাবজেক্টটা নিয়ে কথাবার্তা। বাকি সাবজেক্ট নিয়ে পরবর্তী টিচাররা কথা বলবে। ওকে, ধন্যবাদ শিশির ভাইয়াকে। নেক্সট হচ্ছে আমরা বায়োলজি নিয়ে কথাবার্তা বলবো। সো বায়োলজির ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকছি, এবং আমাকে তোমরা 2টা ডিপার্টমেন্টে পাবা, বায়োলজি এবং কেমিস্ট্রি। কেমিস্ট্রি কিছু কিছু বাংলা যেসব চ্যাপ্টার আছে যেগুলোতে হয়তো খুব একটা ঝামেলা নাই, সেসব চ্যাপ্টারে আমি থাকবো। আর বায়োলজির ক্ষেত্রে এখন কিন্তু 26টা অধ্যায়। অনেকেই চিন্তা ভাবনা করো যে 26টা অধ্যায় যেহেতু, আমার তো সব অধ্যায় থেকে সিকিউ আসবে না, বা তো সেক্ষেত্রে আমি হচ্ছে কিছু চ্যাপ্টার স্কিপ করে দিই। হয়তো অনেকেই এরকম ভাবে চিন্তা ভাবনা করে যে আমি হয়তো এখানে যেহেতু অন্তত 8টা চ্যাপ্টার যদি পড়ি, তাহলে হয়তো একটা মানে আমার সিকিউ প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়, আমি এখান থেকে আনসার করতে পারবো। কিন্তু তুমি যদি সিকিউর কথা ভাবো, তাহলে কিন্তু তোমার এমসিকিউটা মিস যাইতে পারে। So, এখনো কিন্তু সেই সময়টা আছে যে সময় তুমি বায়োলজি সবগুলা অধ্যায় সম্পর্কে একটা মিনিমাম লেভেলের আইডিয়া রেখে যেতে পারবা, যেটা তুমি বোর্ড পরীক্ষায় যে এমসিকিউটা আসে সেই এমসিকিউ সলভ করতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, তোমরা যারা বায়োলজির প্রিপারেশন নাও, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মেডিকেল ওরিয়েন্টেড প্রিপারেশনটাই নিই বায়োলজি যখন প্রিপারেশন নিচ্ছি, বা যখন ম্যাথ পড়ো তখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশনটাই নাও। বাট এখানে একটা বোর্ড পরীক্ষার সাথে অ্যাডমিশন টেস্টের ডিফারেন্স হচ্ছে, বায়োলজিতে বোর্ড পরীক্ষার মধ্যে বহুপদী প্রশ্ন আসে, অভিন্ন ভিত্তিক প্রশ্ন আসে, এবং চিত্র ভিত্তিক প্রশ্ন আসে। যেসব প্রশ্নগুলা আমাদের অ্যাডমিশন টেস্টে আসে না, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমরা কোনো বহুপদী, অভিন্ন বা চিত্রভিত্তিক কোনো প্রশ্ন দেখি না। রেদার আমাদের এখানে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে বহুপদী, অভিন্ন ভিত্তিক প্রশ্ন এবং চিত্রভিত্তিক প্রশ্ন এগুলা ভালোই আসে। এবং আমি যখন নিজে ভর্তি পরীক্ষা, আমার যখন নিজের এইচএসসি পরীক্ষা দিছিলাম, এইচএসসি পরীক্ষার মধ্যে চিত্রভিত্তিক প্রশ্ন যে কয়টা ছিল সবগুলাতে দেখি আমি কনফিউজ লাগতেছে, অভিন্ন ভিত্তিক প্রশ্নগুলোর মধ্যে কনফিউশন লাগতেছে। সো এরকম ভাবে এই কোয়েশ্চেনগুলো যদি প্র্যাকটিস না করা হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু একটা গ্যাপ থেকে যেতে পারে। সো অবশ্যই তুমি প্রি মেডিকেল করতেছো বা বায়োলজি যখন একাডেমিক টাইমে পড়ছো বা পড়ো নাই, ডাজন্ট ম্যাটার, এই জিনিসটা মাথায় অবশ্যই রাখবা যে তোমাকে কিন্তু বোর্ড পরীক্ষার জন্য আলাদা করে বহুপদী, অভিন্ন ভিত্তিক প্রশ্ন এবং চিত্রভিত্তিক প্রশ্নগুলা প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের আইসিটি। আচ্ছা, আবারও চলে আসলাম। আইসিটি চ্যাপ্টারটা, সরি, আইসিটি সাবজেক্টটা কিভাবে পড়া উচিত। সো প্রথমত হইতেছে যে এটা সত্যি এইচএসসি লাইফে সবচেয়ে ইজিয়েস্ট সাবজেক্টের মধ্যে একটা হইতেছে আইসিটি, ঠিক আছে? এটা শেষ করতে টু বি অনেস্ট বেশি দিন সময় লাগবে না। আমি যদি একটু পড়ার স্টাইল বলি যে কিভাবে তোমাদের পড়তে হবে, জাস্ট আমার উপরে ট্রাস্ট রাখো, আমার ক্লাসগুলা করো, দেন বই পড়তে পারো, কোনো সমস্যা নাই, বাট ডিরেক্ট আমার ক্লাসগুলো করার পরে টেস্ট পেপার সলভিং এ চলে যেতে পারো। হোপফুলি সবগুলা চ্যাপ্টার পারা উচিত বা সবগুলা কোশ্চেন পারা উচিত। সো আইসিটি নিয়ে মনে হয় খুব বেশি প্যারা খাওয়া লাগবে না। আর হইতেছে যে আইসিটিতে কঠিন চ্যাপ্টার যদি আমি বলি বা হইতেছে সবাই একটু ভয় পায়, সেটা হইতেছে সি প্রোগ্রামিং, আরেকটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো সি প্রোগ্রামিং আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকেও এইচএসসি পরীক্ষায় খুব সহজ সহজ প্রশ্ন আসে, এবং এগুলা জাস্ট হইতেছে প্যাটার্ন মেনটেন করে আসে। প্যাটার্নটা ধরতে পারলেই পরীক্ষার মধ্যে অ্যান্সার করা খুব ইজি। সো
সম্পূর্ণ ধারণা দিব এবং প্রিভিয়াস 10 বছরের অ্যানালাইসিস তোমাদেরকে আমি দেখাবো যে কোন সালে কোন বোর্ডে কোন প্রশ্ন আসছে এবং কিভাবে আসছে এবং তোমাদের বোর্ডে কোন টাইপ, তোমাদের সময় কোন টাইপের প্রশ্ন আসতে পারে আমার এন্ড থেকে যতটা অ্যানালাইসিস পসিবল দেয়ার আমি দিব, সমস্যা নাই। সো ওইটা নিয়ে প্যারা নাই, জাস্ট আমার ক্লাসগুলো ব্লাইন্ডলি ফলো করার সাথে সাথে তুমি টেস্ট পেপার সলভিং এ চলে যাইতে পারো। আর যে যে এমসিকিউ লাগবে, যে যে সিকিউ লাগবে, সবকিছুই হোপফুলি আমরা 8টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো। তো আচ্ছা, কেমিস্ট্রি হচ্ছে শাহরিয়ার, চলো। পেনটা থ্যাঙ্কস। আচ্ছা, সো তোমরা অলরেডি জানো যে তোহা হচ্ছে 2-1টা চ্যাপ্টার নিবে কেমিস্ট্রিতে, বাকি চ্যাপ্টার গুলো আমি পড়াবো। এখন আমি একটু বলি যে আমরা অ্যাকচুয়ালি 12টা ক্লাসকে কিভাবে সাজাবো। ফার্স্ট অফ অল হচ্ছে যেহেতু কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 5টা চ্যাপ্টারের মধ্যে থার্ড চ্যাপ্টারটা একটু বড়, সো আমরা ওটার জন্য 2টা ক্লাস রাখতেছি। আর বাকি যে 3টা চ্যাপ্টার আছে তাদের জন্য হচ্ছে আমরা বাকি আরো 4টা আছে, 4টার জন্য আসলে একটা একটা রাখা যায়। সো এর মধ্যে আবার ফার্স্ট চ্যাপ্টার আর হচ্ছে ফিফথ চ্যাপ্টার, এগুলা বলতে গেলে আসলে ছোটই। তো এগুলোকে চাইলে হচ্ছে গিয়ে মার্চ করে একটাও বানানো যাবে ইনকেস আমাদের অর্গানিকের ক্লাস বেশি লাগে, তাহলে হয়তো আমরা 2টা ক্লাসকে মার্চ করে, মানে ধরো একটা পার্টের ক্লাস রাখলাম যতক্ষণ লাগে, দেন হচ্ছে আরেকটা পার্টের ক্লাস নিলাম, একসাথে মার্চ করে আপলোড দিব। অথবা ক্লাস বেশি লাগলেও লাগতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা ক্লাস বেশি নিতে অসুবিধা হবে না আশা করি আমাদের। তো তাইলে হচ্ছে ধরো ফার্স্ট পেপারে আমরা চ্যাপ্টার 3 যেটা, সেখানে হচ্ছে আমরা 2টা রাখতেছি ক্লাস, এন্ড দেন হচ্ছে চ্যাপ্টার 2 গুণগত রসায়ন, এটা আসলে আমাদের একটা ক্লাসেই হয়ে যাবে। চ্যাপ্টার 1 আপাতত ধরে নিচ্ছি হচ্ছে আমাদের একটা ক্লাসই লাগবে। চ্যাপ্টার 4 এখানেও আসলে আমাদের একটা ক্লাসই লাগবে, এন্ড চ্যাপ্টার 5 ধরে নিচ্ছি আপাতত যে এখানে আমাদের একটা ক্লাসই লাগবে। সো মোটামুটি ফার্স্ট পেপার আমাদের হচ্ছে গিয়ে 6টা ক্লাসের মতো হইলেই শেষ হয়ে যাচ্ছে ফার্স্ট পেপারটা। দেন আমরা যদি সেকেন্ড পেপারে যাই, এখানেও আসলে 1, 3, 4, 5 এই যে চ্যাপ্টারগুলো আছে, এগুলো হচ্ছে আমরা চাইলে আসলে একটা একটা ক্লাসে করে ফেলতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে ভাই অর্গানিক কেমিস্ট্রিতে। এখন তোমরা বলতে পারো যে ভাই অর্গানিক কেমিস্ট্রি কি তাহলে 2টা পার্টে শেষ করবেন? অ্যাকচুয়ালি অর্গানিকটা 2টা পার্টে শেষ করার মতো চ্যাপ্টার না। আমি যদি শুধু অ্যালিপেটিকের কথাও বলি, দেখো এখানে নমেনক্লেচার আছে, আইসোমেরিজম আছে, তারপর হচ্ছে একটা ব্রড পার্ট আছে। তো এখন এখানে আসলে আইসোমেরিজম পড়াইতে আমার কাছে মনে হয় কি যে একটা ক্লাস না হইলে এনাফ হয় না, মানে আমার পার্সপেক্টিভ থেকে আমি স্যাটিসফাইড হই না আর কি, যদি ভালো মতো না পড়াইতে পারি। সো হইতে পারে যে তোমাদের জন্য হয়তো অর্গানিক কেমিস্ট্রিতে ক্লাস সংখ্যাটা একটু বাড়বে, এন্ড আমি এটাও চাই যে তোমরা যাতে অর্গানিক কেমিস্ট্রিতে আসলে শুধু এইচএসসির জন্য না, অ্যাডমিশনের জন্য একটু ভালো মতো প্রিপেয়ার থাকতে পারো, কারণ এটাতেই সবাই আসলে কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি প্যারা খায়। ইনঅর্গানিক চ্যাপ্টারগুলো যত সহজে পড়া হয়ে যায়, অর্গানিকটা তত সহজে হয় না, বা তোমাদের প্রিপারেশনটাও তো গোছানো থাকে না। সো হোপফুলি হচ্ছে এখানে আমি ইফোর্টটা একটু বেশি দিব কম্পারেটিভ টু আদার চ্যাপ্টার্স। তো ধরো এখানে আসলে আমাদের যদি সেকেন্ড পেপারে আমরা যাই, সেকেন্ড পেপারের ক্ষেত্রে চ্যাপ্টার 1 একটা ক্লাস হইলেই হবে। চ্যাপ্টার 2 তে গেলে আমরা আসলে এখনো জানি না, হয়তো ক্লাস সংখ্যা এখানে বাড়তে পারে, এন্ড আই হোপ বাড়বে, কারণ হচ্ছে এখানে টপিক অনেক বেশি, এন্ড আমি চেষ্টা করবো ইনডেপথ কনসেপ্ট সহ আসলে পড়ানোর, যাতে তোমরা আসলে ফিল করতে পারো কেমিস্ট্রিটা, অর্গানিক কেমিস্ট্রিটা আসলে ভালো মতো বুঝে পড়তে পারো। জাস্ট নামদারি বিক্রিয়া দেখলা ধুমধাম মুখস্থ করলে এটা আসলে খুব একটা কাজে আসে না। কয়েকদিন পরে দেখবে এটা ভুলে যাবা, অ্যাডমিশনের সময় যাবা, যারা মেডিকেলে অ্যাডমিশন দিবা তাদের ওইখানে আসলে এরকম নামধারী অনেকগুলো দেয়, ধরো একটা রিয়াকশন দিয়ে তোমাকে বলে যে এটা কোন বিক্রিয়া, তখন তুমি আসলে মনে করতে পারতেছো না যে এটা কোন বিক্রিয়া ছিল। সো হোপফুলি এরকম কিছু মেকানিজম তোমরা তাই অ্যাডমিশন এইচএসসির জন্য কিছু মেকানিজম পড়তে হবে, ওই জিনিসগুলো দেখাবো, তার সাথে হচ্ছে কিভাবে মনে রাখা যায় সহজ করে সেগুলো আসলে দেখাবো। সো এটা আসলে আপাতত আমি হোল্ড করে রাখতেছি। ক্লাস কয়টা লাগবে বললাম না। চ্যাপ্টার 3 এটা আসলে তোমরা সবার আগে ক্লাস পাবা, এখানে আসলে একটা ক্লাসে আমি, যদিও এটাকে চাইলে আসলে 2টা ক্লাসে ভাগ করা যেত, বাট আমি আসলে একটা ক্লাসেই নিব 2টাকে মার্চ করে। হয়তো ক্লাসটা একটু বড় হবে, বাট আশা করি তোমরা অনেক ভালো মতো জিনিসগুলো বুঝতে পারবা। এখানে দিই, এই চ্যাপ্টারে তোমাদের যেটা ঝামেলা হয় যে ভাইয়া ঐকিক নিয়ম নাকি সূত্র, যেমন ধরো স্টয়কিওমেট্রিক ফর্মুলা বলি বা সহগ অনুপাত সূত্র বলি, তোমরা হয়তো এটার সাথে পরিচিত। তো এই সূত্রটা নিয়ে ঝামেলা লাগে, বাংলাদেশে কিছু কেমিস্ট্রি টিচার আসলে এই সূত্রটা অ্যালাউ করে, কেউ কেউ করে না। তো এগুলো আসলে তোমরা কনফিউশন গুলো কিভাবে ক্লিয়ার করবা, কিভাবে করা উচিত, এই জিনিসগুলো আমি আসলে বলে দিব, সমস্যা নেই। দেন চ্যাপ্টার 4 এ যাইতে পারি, ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি আসলে একটা ক্লাসেই হয়ে যাবে। চ্যাপ্টার 5টা তোহা নিবে, এন্ড এটা আসলে একটা ক্লাসেই হয়ে যাবে। সো আমি এখানে আসলে স্টার্ট দিয়ে রাখলাম, এখানে আসলে ক্লাসটা ভ্যারি করতে পারে কতগুলো লাগবে। এই তো মোটামুটি হয়তো আমাদের 12টার জায়গায় 13-14টাও লাগতে পারে। ইটস ওকে, আমরা শেষ করবো ভালো মতো এফিশিয়েন্টলি। আমি যদি তোমাদেরকে আরো কয়েকটা কথা বলি, যে আমি এখানে আসলে শুরু করতেছি দেখো পিছন দিকটা থেকে। পিছন দিকটা থেকে শুরু করার কারণটা হচ্ছে তোমরা আসলে সবসময় রিভিশনটা শুরু করো প্রথম দিক থেকে, এন্ড প্রথম দিক থেকে শুরু করার পর যেটা হয়,
তোমরা একটা লুপে আটকে যাও। কিরকম লুপ? ধরো তুমি হচ্ছে গুণগত রসায়ন দিয়ে শুরু করছো। গুণগত রসায়ন পড়ার সময় তোমার একদম হাইয়েস্ট এনার্জি, হাইয়েস্ট এফিসিয়েন্সিতে আসলে পড়া হয়। বাট যখন তুমি সামনের দিকে আগাও, ধরো তুমি পর্যাবৃত্তিক ধর্ম চ্যাপ্টার পড়তেছো, দেখা যাবে হাইব্রিডেশন পর্যন্ত যাইতে যেতে তোমার এনার্জি শেষ। তো তখন কি হয়, ওই জিনিসটা তোমার আসলে একটা কনফিউশন সবসময় থেকেই যায়। বা ধরো তুমি আসলে চ্যাপ্টার 4 গেছো, কেপিকেসি ভালো মতো পারতেছো, ওকে ফাইন, কিন্তু দেখা যাবে পরের যে পার্টটা, ওখানে যে তুমি ঝামেলায় পড়ে গেছো, পিএইচ নির্ণয়ে যে ঝামেলা পড়তেছো, অথবা হচ্ছে তুমি পরের যে পার্টগুলো আছে সেগুলোতে যে ঝামেলায় পড়তেছো। তো এরকম যাতে না হয়, এটা না হওয়ার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে পেছনের দিক থেকে রিভিশনটা শুরু করব, বা ক্লাসগুলো হচ্ছে পেছন থেকে শুরু করতেছি। হ্যাঁ, যেটা হচ্ছে আউট অফ দ্য বক্স একটা সিস্টেম আর কি, আমার কাছে মনে হয়। সবাই আসলে শুরু থেকে শুরু করে, কিন্তু তোমরা আমার সাথে ক্লাস করতে গেলেও প্রথম দিকে হয়তো করতে করতে তোমাদের এনার্জি থাকবে, পরে দেখবা যে হচ্ছে প্রেসারে পড়ে যাচ্ছ, শেষেগুলো ভালো মতো করা হচ্ছে না। তো এই জন্য আমি শেষেগুলোকে ইম্পর্টেন্স বেশি দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি আরো কয়েকটা কথা একটু অ্যাড করে দিই কেমিস্ট্রির ব্যাপারে, যে ধরো ঐকিক নিয়ম ভার্সেস ফর্মুলা, এই জায়গাটা বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ঝামেলা হয়। আমারে পার্সোনালি কয়েকজন জানাইছে যে ওদের কলেজে এরকম হয় যে কিছু কিছু জায়গায় বলে এখানে ঐকিক নিয়মে করবা, আবার কিছু কিছু জায়গায় ওরা ঐকিক নিয়মে করলে বলে এখানে ফর্মুলা ইউজ করবা। তো এই কনফিউশন গুলো কেমনে তোমাদের ক্লিয়ার হবে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে গ্র্যাজুয়ালি জানাবো। আর আরেকটা জিনিস এডিশনালি করব, সেটা হচ্ছে গিয়ে একদম এক্সামের আগে আগে যে আসলে তোমরা দেখা যায় অনেকগুলো রিয়াকশন মিস করে ফেলো বা দেখা হয় না। এন্ড নিশ্চয়ই জানো যে এখন কিন্তু এডুকেশন মিনিস্টার চেঞ্জ হয়ে গেছে। সো কোন সময়ের এডুকেশন মিনিস্টার আসছে এটা তোমরা জানো, যে 2001 সালের কথা হয়তো তোমরা অনেকেই শুনে থাকতে পারো যে অ্যারাউন্ড 77 জন এইচএসসি তে এ প্লাস পাইছে। সো এখানে একটু আমাদের কেমিস্ট্রির আলাপ, একটা জিনিস করব সেটা হচ্ছে কেমিস্ট্রি পড়ার সময় তোমরা ফিল করতে পারো না, বা হচ্ছে রিয়েলিটির সাথে অ্যাকচুয়ালি রিলেট করে পড়তে পারো না। যেমন ধরো তুমি বিয়ার ল্যাম্বার্ট ল পড়ছো, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে আমাদের পরিমাণগত রসায়ন আছে। এখন তুমি পড়ার সময় নাম শুনলা যে বিয়ার ল্যাম্বার্ট ল নামে কিছু একটা আছে, বাট এটা কেন এক্সিস্ট করতেছে, এটার রিয়েল লাইফ আসলে ইউজটা কোন জায়গায়, এই জিনিসটা তোমরা ফিল করতে পারো না। সো আমরা যেহেতু আসলে আমাদের ল্যাব বলো, আমাদের ল্যাবে আমরা আসলে অনেক অ্যাডভান্স অনেক হচ্ছে রিসার্চ আছে, তারপর হচ্ছে অনেক এক্সপেরিমেন্টস আছে, ওগুলোর সাথে তোমাদেরকে একটু রিলেট করাই দিব যে অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে আমরা কেমিস্ট্রি অ্যাপ্লিকেশনটা আসলে কোন জায়গায়, বা ইন রিয়েল লাইফ আসলে ফিউচারে তোমরা কোথায় কেমিস্ট্রিকে পাবা খুব ভালো মতো, সেই জিনিসগুলো আসলে বুঝাই দিব হোপফুলি। তাহলে তোমরা আসলে রিলেট করে পড়লে জিনিসগুলো মাথায় থাকবে ভালো মতো আর কি। এই তো, সো এই ছিল মোটামুটি আমাদের কেমিস্ট্রির আলাপ। আই হোপ বুঝছো, এন্ড বাকিগুলো আস্তে আস্তে ক্লাসের মধ্যেও বুঝবা। সো আমি আবার হচ্ছে তোহার কাছে হ্যান্ড ওভার করতেছি। ওকে, তো তোমরা হচ্ছে বেশ কিছু কোয়েশ্চেন করছো, কোয়েশ্চেনগুলো আনসার আমরা দিব। তোমরা কিভাবে ক্লাসগুলো পাবা, কিভাবে হচ্ছে সবগুলোতে জয়েন করবা, সবগুলো এক্সাম কিভাবে দিবা, ওভারঅল সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো আমরা হচ্ছে নেক্সট যাই। নেক্সট হচ্ছে আমরা বাংলার জন্য রিফাত ভাইকে ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বাংলা বিষয়টা নিয়ে আসলে খুব বেশি একটা সিরিয়াস আমরা দেখাই না, বাট আমাদের বাংলা বিষয়টা নিয়ে সিরিয়াসনেস দেখানো উচিত। এখন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ভাইয়া তোমাদের বাংলা এ প্লাস মিস যাবে এইচএসসি 26 ব্যাচ, এটা আমি অনেকটাই শিওর। কেন জানো? কারণ তোমরা বাংলায় গুরুত্ব দাও না। আমি একটা স্পষ্ট একটা খুব রিয়েলিটির কথা বলি, সেটা হচ্ছে প্রতি বছরই পরীক্ষার সময় দেখা যায় যে বাংলা পরীক্ষার পরে এসে, বাংলা প্রথম পত্র যদি পরীক্ষা হয় পরে এসে স্টুডেন্টরা বলে যে ভাইয়া 7 নম্বরের গ ঘ মিস করছি বা ঘ মিস করছি। অর্থাৎ সৃজনশীল লেখার সময় তোমরা কি করো, ওই প্রথমগুলো খুব গুছিয়ে সুন্দর করে লিখতে যাও, পরবর্তীতে হয়ে যায় যে বাকি যেগুলো আছে সেগুলোতে তোমরা মানে তোমাদের সময়টা কভার করতে পারো না। তো বাংলায় যেই 7টা সৃজনশীল তোমাকে দিতে হবে, তার জন্য অবশ্যই তোমাকে একটা টাইম মেনটেন করতে হবে, তাই না? টাইম মেনটেন করতে আমরা ধরলাম যে 20 মিনিটের মধ্যে তুমি চেষ্টা করো, 20 মিনিটের মধ্যে তুমি চেষ্টা করো একটা সৃজনশীল কভার করার, বা আরেকটু বেশি সময় নাও, সর্বোচ্চ 21-22 মিনিট। এখন এখানে কিছু কথা আছে, যেমন ধরো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে, সৃজনশীলের ক্ষেত্রে কিছু কিছু বিষয় খুবই মানে আমি বলি এগুলো সবসময় আসে। একজন কমেন্ট করছে বাংলায় একটা এক্সামও কি পারি নাই, তাও 60 মার্ক থাকছে। ও ওয়াও, ওর কি একটাও কি পড়েনি,
ওকে, যাই হোক, তো তুমি হচ্ছে বিদ্যাসাগর বা বাংলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তোমার নাম আজ থেকে যাও। যাই হোক, তো বাংলায় তোমাদের যদি এ প্লাস পেতে হয় সেক্ষেত্রে সৃজনশীল প্লাস এমসিকিউ এর মার্ক পাওয়া খুবই সহজ, 30-এ 30 তোমাকে পেতেই হবে, তুমি চাইলেই সম্ভব সেটা। আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আছে, তুমি প্রতিবেদন দিবা, তুমি কোনটা ভাব সম্প্রসারণ দিবা, কোনটা দিবা, সেখানে কিন্তু হচ্ছে দুইটা করে অপশন থাকে, যে অপশনগুলোর মধ্যে কোনটা দিলে বেটার হয়। হ্যাঁ, যেমন ধরো আমি যদি বলি, যেমন বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে ঢাকা বোর্ডে এবার আসছিল, এইচএসসি 25 ব্যাচে আসছিল যে মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে তুমি লেখো। এখন তুমি যদি অফেন্ড হয়ে যাও যে না আমি মোবাইল ফোনের অপব্যবহার নাই, আমি তো ফোন চালাই, এটা তো আমার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। মোবাইল ফোনের অপব্যবহার এই যে ব্যাপারগুলো খুব ইজিলি আসে। হ্যাঁ, তো বাংলা দ্বিতীয় পত্রের রচনার ক্ষেত্রে কয় পেজ লিখতে হয়, কারণ একটা সহজ কথা বলি, আমাদের টিচাররা খুব অল্প সময় পায় খাতা কাটার জন্য। একটা সহজ কথা, এটা হচ্ছে তোমার মেন্টালি এটা বুঝতে হবে। বাংলাদেশের এই যে বোর্ড পরীক্ষাগুলোর মানে যে অ্যান্সার শিট গুলো যে কাটার জন্য টিচাররা খুবই কম সময় পায়। তার মধ্যে আবার কি কি আছে, ধরো একজন টিচার সে বাসায় ঝগড়া করছে ওনার বউর সাথে, তো ঝগড়া করার পরে সে খাতা নিয়ে বসছে, তোমার সৌভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে যদি তোমার খাতাটা সামনে পড়ে গেছে বাবা, তাহলে তুমি শেষ। এটাই কিন্তু হয়। তোমরা অনেকেই বলো না না যে বাংলায় ঠিক আছে আমি তো খুব ভালো লেগে আসছি, তবু এই প্লাস কেন মিস গেল, কারণ ওই টিচার ওই সময় হয়তোবা ওর বউর সাথে ঝগড়া করে আসছে। তো ওইটা একটা মানে আমি জাস্ট এক্সেপশনাল কেস বললাম, বাট সবকিছু মিলে যেটা বলছি যে সৃজনশীল বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে সৃজনশীলের বেশ কিছু মানে আমি যদি বলি গদ্য বা পদ্য, এগুলো খুব কমন আসে। একটা তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে অপরিচিতার নাম তো শুনছো তাই না? অপরিচিতাটা, এটা থেকে কোশ্চেন আসবেই, 10 মার্ক তোমাদের কমন দিয়ে দিলাম। এটা থেকে গত বছর আসছে, এইচএসসি 26-এও এটা থেকে প্রশ্ন আসবে। তাছাড়া এমসিকিউ যেগুলো আছে, এমসিকিউ গুলো ক্ষেত্রে তোমাদের কি কি করতে হবে, কবি পরিচিতি থেকে সর্বোচ্চ 3 থেকে 4টা আসতে পারে, আবার নাও আসতে পারে, সর্বোচ্চ 2-3টা হতে পারে। শব্দার্থ আছে। আরেকটা জিনিস বলি, তোমরা এখন সবাই স্লাইড দেখে পড়ো, মানে বিভিন্ন কোর্সে আসো তোমরা হচ্ছে কিন্তু স্লাইড দেখেই পড়ো। হ্যাঁ, তো আমরা যেটা করব, আমার ক্লাস মাত্র 15টা ক্লাস দিব, ঠিক আছে, বাট 15টা ক্লাস দিলেও আমি চেষ্টা করব এদের মানে তোমাদেরকে বই থেকে পড়ানোর জন্য, কারণ আলটিমেটলি তোমার বই থেকেই টিচাররা কোশ্চেন করবে। হ্যাঁ, আর আমরা হচ্ছে টেস্ট পেপার সলভিং, এগুলো তো হচ্ছে পরীক্ষা আমরা বেশ কিছু আইটেম রেখেছি। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও সেম কথা। তারপর উপন্যাস বা নাটক, এগুলো নিয়ে আমরা পড়বো। আর একটা জিনিস আমি বলি খুব সহজ করে, সেটা হচ্ছে আমি তোমাকে একটা কবিতা বা একটা গল্প বা এই যে ধরো উপন্যাস নাটক খুব ছোট্ট করে তোমাকে বলবো, ওর মধ্যে তুমি বুঝে যাবে যে কাহিনীটা আসলে কি ঘটছিল। ঠিক আছে, তো আজকে আসলে যেহেতু খুব অল্প সময়, আর আমরা হচ্ছে ক্লাসগুলোতে হচ্ছে বিস্তারিত আলাপ করব। আমার ছবিটা জানি না এআই দিয়ে করছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, আমাকে একটু চিনে নাও, আমি তোমাদের রিফাত ভাইয়া, অনেকেই হয়তো বা আমাকে চিনো। যাই হোক, তো বাংলা বিষয়টা 15টা ক্লাস, আমি এইটুকু তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমরা এই 15টা ক্লাস কম্প্যাক্ট আকারে দিব, এগুলো থেকে তুমি কইরো, বাকিটা আল্লাহ ভরসা। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ রিহাদ ভাইয়াকে। নেক্সট হচ্ছে আমরা ফিজিক্স ডিপার্টমেন্ট, ফিজিক্স হচ্ছে নোমান ভাই পড়াবেন, নোমান একাডেমি। তোমরা যদি নোমান একাডেমি লিখে সার্চ দাও, আজকে থেকে 2-3 বছর বা 3-4 বছর আগে নোমান একাডেমি কিন্তু মানে যথেষ্ট ক্রেজ ছিল। তো ভাইয়ার মাঝখানে সরকারি চাকরি হয়ে গেছে, তো সেজন্য ভাইয়া হচ্ছে কাইন্ড অফ এর দিক থেকে কিছুটা দূরে ছিলেন, বাট স্টিল আমি হচ্ছে ভাইয়াকে রিকোয়েস্ট করে তোমাদের জন্য আবার নিয়ে আসছি, এবং ইনশাল্লাহ ভাইয়া হচ্ছে কন্টিনিউ করবেন এর থেকে। সো তোমাদের মাধ্যমেই হচ্ছে ভাইয়া আবার ব্যাক করতেছেন, ইনশাল্লাহ তোমরা হচ্ছে বেস্ট সার্ভিসটাই পাবা ফিজিক্সের ক্ষেত্রে। এবং ফিজিক্সের ক্ষেত্রে আমরা জ্যোতির্বিজ্ঞান অধ্যায়টাতে হালকা একটা রিকেপ থাকবে, এর বাদে বাকি সবগুলা চ্যাপ্টারে খুব ডিটেইলে ক্লাস হবে, এবং ডিটেইলের সাথে কিভাবে কম্প্যাক্ট, কারণ তোমার কিন্তু সময় কম, অর্থাৎ এক ক্লাসে যতটুকু কম্প্যাক্ট আবার সাথে ডিটেইলড, অর্থাৎ প্রশ্ন যদি একটু ডিফিকাল্টও করা হয় সেক্ষেত্রে যেন তুমি পারো, আবার তোমার জন্য খুব অল্প টাইমে রিভিশনটাও দেওয়া কমপ্লিট হয়ে যায়। সো ফিজিক্স নিয়ে হচ্ছে ভাইয়ার ক্লাসেই বলবেন সবকিছু। ইংলিশের ক্ষেত্রে আমাদের হচ্ছে নীরব ভাইয়া আছেন। ভাইয়া সম্পর্কে আমি প্রিভিয়াসলিও বলছি যে ভাইয়া কিন্তু এক টাইমে যখন হচ্ছে আমি অনলাইনে প্রথমবার আসি, তখন ইংলিশে ক্লাস লিখলেই হচ্ছে নীরব ভাইয়া ক্লাস চলে আসতো ইউটিউবে, কারণ ভাইয়া হচ্ছে 2020-21 সাল, ওই টাইমে হচ্ছে অনেক
মানে অনেক বেশি পড়াতেন আর কি একটা প্ল্যাটফর্মে। তো পরবর্তীতে যখন কোভিডটা চলে যায়, কোভিড যাওয়ার পরে ভাই হচ্ছে আবার অফলাইনে ব্যাক করেন। এখন ভাই হচ্ছে সিদ্ধেশ্বরী এলাকায় অফলাইনেই পড়ান। তো আমরা হচ্ছে তোমাকে রিভিশনের জন্য সবচেয়ে বেস্ট জিনিসটাই অফার করতেছি, আশা করতেছি। তো এখন হচ্ছে আমরা ক্লাসের রুটিনটা একটু দেখে নিব। যে ফার্স্ট অফ অল আজকে তো আমাদের ওরিয়েন্টেশন ছিল, আগামীকালকে থেকে আমরা ক্লাস শুরু করব। যেহেতু তোমাদের সময় কম, সো আমরা খুব বেশি দেরি করব না, আগামীকালকে থেকে ক্লাসগুলো শুরু করব। এন্ড ফার্স্ট ক্লাসে হচ্ছে আমার সাথে তোমাদের দেখা হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায় দিয়ে। তো এই ক্লাসটা আমি নিব। নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চুম্বকত্ব। আমরা একটু ফোকাস করার চেষ্টা করব এক্সট্রা সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু আগে আগে নিতে। তো আমরা সেকেন্ড পেপার দিয়ে শুরু করতেছি ফিজিক্সের সেকেন্ড পেপারের অধ্যায়গুলো আগে আগে থাকবে। এন্ড ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বলা যেতে পারে, সেটা হচ্ছে চুম্বকের অধ্যায়। এই চুম্বকের অধ্যায়টা দেখলেই মনে একটা ভয় ভয় লাগে যে এটা থেকে আমি কি পারবো, আমি কি এটা বুঝবো। তো এরকম ভাবে এই চ্যাপ্টারটা দিয়ে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতেছি, কারণ এই মুহূর্তে তোমার মোটিভেশন আছে একদম পিকে। এর পরবর্তীতে আস্তে আস্তে হয়তোবা কমে যেতে পারে, বাট স্টিল ইনশাল্লাহ মোটিভেশন কমবে না। ডেইলি হচ্ছে আমি আইসা তোমাকে এটার মধ্যে একটা পুশ করব যাতে তুমি এটা কন্টিনিউ একটা রেখে যেতে পারো মোটিভেশনটা। তো আমরা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় চুম্বকত্ব, এইটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। এন্ড ক্লাসগুলো ডেইলি থাকবে, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ। সো আমরা সবগুলা প্রতিদিনই ক্লাসগুলো রাখবো। তারপর কেমিস্ট্রিতে কর্মমুখী রসায়নে আমার সাথে তোমাদের দেখা হচ্ছে। তারপরে হচ্ছে শিশির ভাইয়ের ম্যাট্রিক্স ও নির্ণায়ক, অধ্যায়টা ছোট। এরপর আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে চলে যাব। নেক্সট হচ্ছে রিফাত ভাই বাংলা প্রথম ক্লাস নেবেন, বাংলা ফার্স্ট পেপারের। অর্পণ ভাইয়া তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করবেন, তৃতীয় অধ্যায় পার্ট 1। আর তারপর হচ্ছে আমার সাথে দেখা হবে চলন অঙ্গ সঞ্চালনা। লাস্ট অফ অল শাহরিয়ার ভাইয়া পরিমাণগত রসায়ন দিয়ে শুরু করবেন। সো আমরা ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের একটা রুটিন দিয়েছি। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আমরা হচ্ছে 26 তারিখের দিকে আবার পুরো মার্চের জন্য একটা রুটিন তোমাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। সো আমরা হচ্ছে ক্লাসের রুটিনটা দেখা গেল। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা আসলে সবগুলা জিনিস পাবো কোথায়? এত কিছু দিচ্ছেন, এগুলো আমরা কিভাবে এভিল করব? সো তুমি সিম্পলি জাস্ট হচ্ছে ওয়েবসাইটে তুহা সব লিখে সার্চ করবা। সো তুমি ফেসবুকে যাইতে পারো, ইউটিউবে যাইতে পারো, আবার ওয়েবসাইটে এভিল করতে পারো। ফেসবুক তো আমরা সবাই জানি যে ইডজিনি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, এই গ্রুপগুলোতে পেজের মধ্যে তুমি ক্লাস পাবা। যারা ফেসবুক চালাও না তারা কি করবা? বসে থাকার সুযোগ নাই। সো তোমরা এখন হচ্ছে ইউটিউবে লাইভ নিচ্ছি, আমরা ইউটিউবে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করব। বাট ফেসবুকে ইউটিউবে যাই বলো না কেন, ক্লাসগুলো কিন্তু খুব একটা অর্গানাইজ থাকে না। তুমি বুঝতে পারবে না যে কোন ক্লাসটা আমার করা উচিত, অনেক সময় খুঁজে পাবে না। সো আমাদের সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে ওয়েবসাইট। তোমরা অনেকে তোহা সব ওয়েবসাইটে এনরোল আছো কিনা আমি জানি না। সো তোহা সব লিখলা, ওকে। তোহা সব লেখার পরে তোমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখো আমাদের হচ্ছে দুইটা প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে ইডজিনি আর একটা ডক্টরওয়ালা। সো তোমার ডক্টরওয়ালাতে আপাতত কাজ নাই, ডক্টরওয়ালা হচ্ছে এমবিবিএস স্টুডেন্টদের জন্য। তুমি ইডজিনিতেই আসবা, এখানে প্রথমে ইডজিনিটাই ডিফল্ট হিসেবে থাকবে আর কি। সো এরপরে তুমি এখানে কোর্সগুলো পাবা। এটা হচ্ছে আমাদের প্রি মেডিকেল কোর্স, এটা হচ্ছে সেকেন্ড টাইম স্পেশাল ব্যাচ, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি লাইভ ক্লাস এবং সবচেয়ে বেশি লাইভ এক্সাম এটা আমি প্রোভাইড করি স্টুডেন্টদেরকে, এবং সবচেয়ে বেশি 1-to-1 কমিউনিকেশন স্টুডেন্টরা আমার সাথেই করতে পারে। এর পাশাপাশি তুমি এখানে হচ্ছে লাস্টটা আগামীকালকের মধ্যেই এখানে একটা পেজ পেয়ে যাবে, যেখান থেকে তুমি চাইলে এনরোল করতে পারবা। লাস্টে সবগুলা ক্লাস, এক্সাম এবং ম্যাটেরিয়ালস সবকিছু এখানে তোমার প্রোভাইড করা হবে। সো আমরা হচ্ছে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর কেউ কিছু বলবেন? ওকে, তো আমরা হচ্ছে এতক্ষণ লাইভের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই মুহূর্তে তোমাদের যেরকম একটা মোটিভেশন আছে যে না, আমার এতদিন লাস্ট 3 মাসে কি হয়েছে না হয় নাই আমার ডাজন্ট ম্যাটার, নেক্সট 3-4 মাসে এইচএসসি পরীক্ষার জন্য যতটুকু লাগে, যতটুকু ইফোর্ট লাগে, আমার সর্বোচ্চটুকু দেওয়ার পর্যন্ত আমি নিজেকে প্রচেষ্টা চালাই যাব। এই পরিমাণ ডেডিকেশন আমি দিতে পারবো ইনশাল্লাহ। সো এইটা জাস্ট ধরে রেখো, সাথে আমাদেরকে ফলো রাখো, ইনশাল্লাহ এবার তোমার কামব্যাক হবেই হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে আমাদের এই টাইমের মধ্যে এখন কিন্তু রমজান মাস চলতেছে। সো অবশ্যই চেষ্টা করবা যে নিজের এই রমজানে যেরকম অবস্থায় আছো, নেক্সট রমজান আসার আগে যেন তোমার যে অবস্থা, সেই অবস্থার একটা পরিবর্তন হয়। তুমি যেন আজকে থেকে 1 বছর পরে অনেক ভালো তোমার স্বপ্নের একটা অবস্থানে থাকতে পারো। সো এখন কিন্তু দোয়া কবুলের মাস, অবশ্যই চেষ্টা করবা যেন নিজের সর্বোচ্চ, তোমার পক্ষে যতটুকু বেস্ট পসিবল, তোমার তাকদিরে যা লেখা আছে সবচেয়ে বেস্ট পসিবল আউটকামটা যেন তুমি লাভ করতে পারো। সো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের সাথে? আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছো যে লাইভ না রেকর্ডেড। আমরা তোমাদের ক্লাসগুলো রেকর্ডেড দিব। তোমাদের রেসপন্স যদি আরো বেশি আসে এবং তোমরা যদি ডিমান্ড করো, সেক্ষেত্রে আমরা লাইভ ক্লাস দিতে পারি। সো এই আর কি কথাবার্তা। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, একজন বলছে ফেসবুক নাই, ফেসবুকের কোনো দরকার নাই, তোমরা চাইলে ওয়েবসাইট থেকে সব ক্লাস করতে পারবা, সব এক্সাম দিতে পারবা, সবগুলো ম্যাটেরিয়ালস এভেল করতে পারবা। আর কোন কোয়েশ্চেন? ওকে, ইমপ্রুভমেন্ট নিয়ে একজন কোয়েশ্চেন করছে, বাট ইমপ্রুভমেন্ট নিয়ে যত ডিটেইলসে কথা বলা দরকার আমার ইউটিউব চ্যানেলে আছে। তোমরা জাস্ট সার্চ দিবা যে ইমপ্রুভমেন্ট এক্সাম, অল অ্যাবাউট ইমপ্রুভমেন্ট এক্সাম ইটজিনি, এটা লিখে সার্চ দিলে ইনশাল্লাহ আমার ভিডিওটাই আসার কথা। সো ওই ভিডিওটাতে বা তুমি যদি ইটজিনির ইউটিউব চ্যানেলে যাও, সেক্ষেত্রে দেখবা যে ইমপ্রুভমেন্ট এক্সাম নিয়ে মানে ধরো লাস্ট 15-20টা ভিডিওর মধ্যে একটা ভিডিও আছে। সো ভিডিওটা দেখে নিলে ইমপ্রুভমেন্ট রিলেটেড সব ধরনের কোয়েশ্চেন তোমার শেষ হয়ে যাবে। জাস্ট একটা কথা বলে রাখি, ইমপ্রুভমেন্ট এক্সাম দেওয়ার পরে তুমি ফার্স্ট টাইমার হিসেবে বিবেচিত হবা। সো ফার্স্ট টাইমার হিসাবে অর্থাৎ এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হিসেবে তোমার যা যা রুলস অ্যাপ্লিকেবল, তোমার ক্ষেত্রেও সেই রুলস অ্যাপ্লিকেবল হবে। ওকে, এটাও কি ফ্রি কোর্স? ইয়েস, এটা সম্পূর্ণ ফ্রি কোর্স। সো তোমরা চাইলে আগামীকালকে হচ্ছে ওয়েবসাইটে চলে আসবে লাস্ট হোপ। সো সেখান থেকে তোমরা ফ্রিতেই এনরোল করতে পারবা। আর তোমরা হচ্ছে যেহেতু এখানে ফ্রিতেই আমরা সবকিছু দিচ্ছি, তোমরা চেষ্টা করবা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কোর্সটা করার জন্য। তো তুমি যেরকম ভাবে ধরো তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে, তুমি তোমার এইচএসসি পরীক্ষায় যে হলের মধ্যে বসবা, সেই হলের একটা অ্যাভারেজ হচ্ছে তুমি। মানে সবসময় আমি এই জিনিসটা ফিল করি, আমি যখন এনডিসিতে ছিলাম, আমি হচ্ছে আমার আশেপাশে 5 জনের অ্যাভারেজ, বা আমার আশেপাশে যে 5 জন ওরা হচ্ছে আমাদের অ্যাভারেজ। তো তুমি আসলে যতটুকু তুমি আসলে কতটুকু, তুমি হচ্ছে তোমার আশেপাশে যে 5 জন মানুষ, সেই 5 জন মানুষের অ্যাভারেজ। তো তারা যদি ভালো করে এইচএসসি পরীক্ষার সময় দেখবা যে তোমার পরীক্ষা ভালো হইতেছে, এটা ঘটবে। খুবই সিম্পল। এন্ড সেক্ষেত্রে অবশ্যই তোমার আশেপাশে যে বন্ধুরা আছে, আশেপাশের বন্ধুদেরকে চেষ্টা করবা যত ভালোভাবে তাদেরকে ডেভেলপ করা যায়। তুমি নিজে তো ডেভেলপ হবাই, তোমার আশেপাশের মানুষদেরকেও ডেভেলপ করার চেষ্টা করবা, তারাও যেন ভালো কিছু করে। এন্ড তো তাদের সাথে তুমিও আসলে গ্রো হবা। তারা বড় হলে তুমি যে কমে যাবে, বিষয়টা ওরকম না। আর বোর্ড পরীক্ষা কোনো কম্পিটিটিভ এক্সাম না। সো সবাইকে তোমরা চেষ্টা করবা যেন লাস্ট হোপের ক্লাসগুলা, এক্সামগুলা আমাদের সাথে করে, যার পরবর্তীতে তারা কিন্তু একদম পূর্ণাঙ্গ একটা রিভিশন কমপ্লিট করতে পারবে এইচএসসি পরীক্ষার জন্য। ওকে, সো আমাদের মোটামুটি সব ধরনের কোয়েশ্চেন শেষ হয়ে গেছে। আমরা আমাদের টিচার প্যানেল থেকে আবারও একটু সামনে চলে আসতে বলবো। হ্যালো, আমরা ওকে, সো আমরা হচ্ছে আজকে লাইভটা এখানে শেষ করতে পারি। ভাইয়া, এক বাক্যে যদি কিছু বলতে চান। আচ্ছা, এক বাক্যে যদি বলতে হয়, একটা কথাই বলবো, তুমিও তোমার এইচএসসি পরীক্ষার যে একটা বড় পরীক্ষা আছে এটাকে পার করো, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরও নিয়ে আসো, যাতে করে আমরাও তোমাদের পড়িয়ে আনন্দ পাই। সবাইকে নিয়ে আমরা ভালো কিছু করতে চাই। তুমি? লাস্ট হোপ তোমাদের লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে ইনশাআল্লাহ। শাহরিয়ার। আচ্ছা, তো আমি বলবো যে তুমি যদি 5 জনের মধ্যে টপার হও, তাইলে অ্যাকচুয়ালি তুমি একটা কুয়ার মধ্যে আছো। হ্যাঁ, সো যেটা করবা, ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা, অন্তত যাতে অনেক মানুষের মধ্যে এক্সাম দিয়ে তুমি ফার্স্ট হইতে পারো, ওইরকম একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট সবসময় বজায় রাখবা। এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে। লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।